শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, রাঙা সকালের সঙ্গে যাদের সকালটি শুরু হলো তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, পুরো রাঙা সকাল পরিবার আছে, থাকছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর স্নিগ্ধ একটি সকালের শুভেচ্ছা। শুভ সকাল সাকি। শুভ সকাল আনিস, কেমন আছো তুমি? কেমন যাচ্ছে, কেমন আছো বলো? আমি ভালো আছি। আমিও ভালো আছি এবং তুমি তো জানো যে রাঙা সকালে যখন আমরা আসি আর অনেক বেশি ভালো থাকি, কারণ সব রাঙা মানুষরা আসেন এবং প্রত্যেকটা সকাল শুরু হয় ইতিবাচক চিন্তা দিয়ে, ইতিবাচক মানুষ দিয়ে। এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, কি বলো? একদমই তাই। চমৎকার একজন মানুষ আছে যিনি পরমাণু প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছেন। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি স্যার। পুরো অনুষ্ঠান জুড়েই আপনাকে আবিষ্কার করব। পরমাণু উন্নয়নে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং কথা বলতে বলতে অফ ক্যামেরায় যেটা জানতে পেরেছি আপনি গানও লিখেন। আপনার মধ্যে একটা বাউল মন রয়েছে। আমরা জানি না এই 1 ঘন্টা যথেষ্ট কি না আপনাকে জানার জন্য। একেবারে শৈশব থেকে শুরু করি আমরা প্রতিটা অনুষ্ঠানেই। কুমিল্লার গ্রামীণ একটা পরিবেশে আপনি বেড়ে উঠেছেন, কেমন ছিল শুনি। আমি কুমিল্লার মুরাদনগর পরমতলা গ্রামে আমার জন্ম। আমি প্রাথমিক স্কুল সেখানেই শেষ করি। তারপর আমি মাধ্যমিকে 7ম শ্রেণী পর্যন্ত সেখানে আমি পড়ি। কিন্তু আমার জন্ম একটা কৃষক পরিবারে। তো কৃষক বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমার বাবা ছিল মোটামুটি অনেক জমির মালিক বলা চলে। তার অনেক গরু ছিল এবং অনেক লোকজন মানুষ তারা কাজ করতো আমাদের বাড়িতে। তা আমরা বলতাম, আগে একটা প্রবাদ আছে না যে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ। তো আমাদের ওই অবস্থায় ছিল। ওই অবস্থা থেকেই আমরা আসলে আমি বড় হয়েছি। সেই থেকে আমি আসলে গ্রামের যে কৃষি কর্মকাণ্ডগুলো দেখা বা ওখানেও সম্পৃক্ত ছিলাম। পাশাপাশি পড়াশোনা তো খুবই মনোযোগ ছিল। তো সবসময় আমি পড়াশোনা প্রথম হওয়ার চেষ্টা করতাম। বাবাও খুব সচেতন ছিলেন, যে কৃষক হলেও উনি খুব সচেতন ছিলেন যে ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যাপারে যথেষ্ট যত্নবান থাকা এবং তাদেরকে যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো সময় মতো পৌঁছে দেওয়া ব্যবস্থা করা। তা সেদিক দিয়ে বলবো যে কৃষক পরিবার থেকে জন্মগ্রহণ হওয়া সত্ত্বেও আমাদের পড়াশোনার কোনো কিছুতেই আমরা কোনো কষ্ট বা কোনো ধরনের বিড়ম্বনার শিকার হইনি। স্যার, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা হলো 5 ভাই 2 বোন। আমি হলো সবার অর্ডার যদি বলি, আমি হলো ষষ্ঠতম। আচ্ছা, 5 ভাই 2 বোন, আপনি ষষ্ঠতম। চমৎকার। বলছিলেন যে বাবা কৃষক হওয়া সত্ত্বেও আসলে শিক্ষানুরাগী ছিলেন এবং সব ভাই বোনরাই পড়াশোনা করতেন। জি জি, সব বোনরাই। ভাই বোনদের কথাও একটু জানতে চাই স্যার। তখন তো আসলে শেয়ারিং কেয়ারিং এখন যেমন আমরা শেখাই যে শেয়ার করে খাও, দিয়ে খাও, একা খেতে হয় না, তখন নিশ্চয়ই এই বিষয়গুলো ছিল না। এটা তো আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মনে হয় আপনারা গিয়েছেন না, যে একই সঙ্গে সব ভাই বোনরা মিলেই খেতে হবে, একসঙ্গে বসতে হবে বা যে কোনো জিনিস সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই স্যার। নিশ্চয়ই, যে আগে তো আসলে আমাদের পরিবার ছিল খুব চঞ্চল একটা পরিবার। সেখানে সবাই কাজে ব্যস্ত থাকতো, পড়াশোনাটাও চালিয়ে যেতে হতো। তো সব দিক দিয়ে আসলে আমরা যে যেহেতু আমাদের অনেক জমি জমা ছিল এবং অনেক লোক কাজ করতো, তো সেই তুলনায় আমাদের যে কখন খাওয়া দাওয়া ওই নিয়ে আসলে ওরকম ধরনের আমরা খুব একটা সময় পেতাম না। আমাদের সকালবেলা কিন্তু সবারই কম বেশি বাবাকে সাহায্য করতে হতো। মা খুব গৃহিণী ছিলেন। আমাদের এই যে ধান মারাই সময় বলেন, যত ধরনের রবি শস্য বলেন, যত ধরনের ফসলাদি আমাদের হতো, আমরা কখনো কোনো জিনিস কখনো ক্রয় করে খেতে হয়নি পরিবারে। তো সেই তুলনায় আমাদের কিন্তু এগুলো বিক্রি করাও কিন্তু এক সময় ছিল, যে অনেক কিছু হতো আমাদের। তো সেগুলো কিন্তু বিক্রি করার ব্যবস্থা দিয়েও ছিল। আমাদের এত ফসল ফলতো ওই সময় বাবা করতেন এবং তিনি অনেক জমি জমাও কিন্তু বড় করেছেন। আমাদের পড়াশোনারও অনেক ব্যয় করেছেন উনি। তো সব মিলিয়ে দেবো যে আমরা যে পড়াশোনার ক্ষেত্রে বা অন্য অন্য কাজকর্মের ক্ষেত্রে শেয়ারিং বা এটা করা, এটা আমরা কীভাবে যে বাবা ম্যানেজ করতো, আমরা বাবাদের মাদের কথা অনুযায়ী আমরা ওগুলো সঠিক সময় করতাম এবং সঠিক সময়ে আমাদের পড়াশোনাটাও চালিয়ে যাওয়ার চেষ্টা করতাম।
জি, চমৎকার একটি আদর্শের মধ্য দিয়ে বড় হয়েছেন স্যার। স্যার আমরা শুনবো, ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই, তারপর ফিরতে চাই। দর্শক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশের পরমাণু প্রযুক্তি উন্নয়নে এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যিনি নিজের অসাধারণ মেধা ও অধ্যাবসায়ে হয়েছেন দেশের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক। বুয়েটের যন্ত্র কৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে মনোবসু বৃত্তিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা ছিল আধুনিক পারমাণবিক চুল্লির নিরাপদ শীতলীকরণ প্রযুক্তি উদ্ভাবন, যা পরবর্তীতে জাপান সহ অনেক দেশে ব্যবহৃত হয়। 2003 সালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগ দেন এবং রূপপুর পারমাণবিক প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ গঠনে অন্যতম ভূমিকা রাখেন এবং পরবর্তীতে মেকাট্রনিক্স বিভাগ স্থাপনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা ও গণসচেতনতা বৃদ্ধিতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। 2022 সালে তিনি যুক্তরাষ্ট্রের MIT-তে বাংলাদেশের প্রথম ফুল ব্রাইট ভিজিটিং স্কলার হিসেবে উন্নত ও নিরাপদ ক্ষুদ্র পারমাণবিক চুল্লি বাণিজ্যিকীকরণের উপর কাজ করেন। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, যেটি আমরা অফেয়ারও বলছিলাম যে বাংলাদেশের পারমাণবিক ক্ষেত্রে রূপপুর, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আপনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ঢাকা ইউনিভার্সিটিতেও আপনি দুটো বিভাগ স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সেই বিষয়গুলোতে আসি স্যার। যেহেতু ছোটবেলায় ছিলাম, যেটি বলছিলেন যে কৃষক পরিবার কিন্তু বাবা শিক্ষানুরাগী এবং পড়াশোনার পাশাপাশি যেটি আপনারা করতেন বাবাকে বা মাকে কাজে সহযোগিতা করা, এর বাইরেও তো নিশ্চয়ই নিজের একটা ভালো লাগা ছিল না? গ্রামীণ পরিবেশ, মাটির সে গন্ধ বা শেকড়ের সেই টান, যেটা আপনি এখনো অনুভব করেন, কি ভালো লাগতো? গান শোনা নিশ্চয়ই হতো। গান শুনতাম। তখন তো আসলে যাত্রার খুব প্রচলন ছিল গ্রামগঞ্জে। তখন অগ্রহায়ণ মাসে যখন মানুষ ধান তোলার পর সবার মধ্যে একটা প্রাণচঞ্চল পরিবেশ থাকতো শীতকালে, তখন খুব এইসব গান টান, আমি বলবো যে পল্লীগীতি বা এরকমগুলো খুব আকৃষ্ট করতো, এগুলো শুনতাম। তারপরে কিন্তু বাবার সাথে বিভিন্ন ধরনের আরও পড়াশোনার পাশাপাশি, কৃষিকাজের পাশাপাশি কিন্তু বাবা খুব মাছ ধরতেন, উনি খুবই দক্ষ ছিলেন। তা ওনার সাথে আমি অনেক মাছ ধরার আমার অভিজ্ঞতা আছে বিভিন্ন সময়ে। তো সেগুলোকে আমাকে প্রায় তাড়িত করে। মাঝে মাঝে খুব নস্টালজিক হয়ে যায় যে এই ইট পাথরের এই শহরের থেকে যে আমি থাকছি, এটা আসলে আমাকে খুব বেশি টানে না। কর্মের কারণে আসলে এখানে থাকছি। আসলে মনটা পড়ে থাকে গ্রামের যেই গ্রামীণ পরিবেশ, ধনে ধান্যে পুষ্পে ভরার যে একটা ইমেজ, ওই পাখির কলতান, এরকম সবুজ ছায়া ঘেরা যে আমার বাড়ি, আশেপাশে পানি থই থই করে নৌকা দিয়ে চড়তাম, মাছ ধরতাম, বিভিন্ন সিজনের সময় যে বৃষ্টি, ঝুম বৃষ্টি উপভোগ করতাম, সেগুলো খুবই বড্ড মিস করছি বলে মনে হয়। তো মাঝে মাঝে সেই কারণেই মাঝে মাঝে মনে হয় যে মানুষের জন্য কিছু করি, যে খালি পড়াশোনা বা গবেষণা বা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় তো একটা করছি সব সময়, তারপরে যদি সাধারণ মানুষের জন্য কিছু করার যদি চেষ্টা করি, তাহলে মনে হয় এই অল্প সময়ের জীবনটাকে হয়তো কিছুটা নিজের কাছে তৃপ্তি পাবো বলে মনে করি। মাঝে মাঝে অনেক কিছু চিন্তা করি করা দরকার দেশের জন্য, মানুষের জন্য। এবং সেই সূত্র ধরে আপনি গান লেখাকে বেছে নিয়েছেন। সেই লেখা থেকে হঠাৎ, হ্যাঁ, তো আমার অনেকগুলাই চেষ্টা চলছে যে মাঝে মাঝে যখন মনে হয় যে মানুষের জন্য কিছু করা প্রয়োজন, সাধারণ মানুষের, আমরা এমন কিছু যদি করতে পারি যে আমার যদি একটা গান যদি ভালো লাগে, সেটা হয়তো নিজের কাছে আরো ভালো লাগবে, মানুষের কাছে যে আমার দায়বদ্ধতা হয়তো এটাও আমার কাছে একটু আমি মনে করি যে আমি একটু মুক্তি পাবো। তো আমি দেখলাম যে আমরা তো অনেক শিক্ষিত, মানে পিএইচডি করছি, মাস্টার্স, অনেক পড়াশোনাই করলাম, সাধারণ মানুষের জন্য কি করলাম? সেই প্রশ্নটাই বারবার খালি ঘুরপাক করে যে একজন মানুষ কত কিছু না করতে পারে। আমার কাছে মনে হলো আমি খালি একদিকে থাকবো আর অন্য দিকগুলো মানে বন্ধ রেখে আমি তাহলে নিজেকে এভাবে বিকশিত করব, এভাবে পরিচয় বহন করব এই জীবনে। আমার মনে হয় আরেকটা জীবন পরিচয় থাকাটা উচিত, চেষ্টা করা উচিত। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। ছোটবেলার কথা যেহেতু শুনছিলাম, আপনি বলছিলেন যে ক্লাস 7 পর্যন্ত আপনি পড়লেন আপনার সেই গ্রামে। তারপরে স্যার ক্লাস 8 থেকে? ক্লাস 8 থেকে আমি যেহেতু ক্লাসে ফার্স্ট হতাম, তখন আমার বড় ভাই
ব্যাংকে চাকরি করেন, তখন নারায়ণগঞ্জে থাকেন। তো উনি বললো যে, বাবাও বললেন যে দেশের তো স্কুল কলেজের অবস্থা ভালো না, এই ধরনের সুযোগ সুবিধা তো সে তার যে মেধা মনে হচ্ছে আগ্রহ, আমার মনে হয় ভালো একটা স্কুলে ভর্তি করালে সে খুব ভালো করবে। তো সেই থেকেই কিন্তু সিদ্ধান্ত পারিবারিকভাবে ভাই নিয়ে আসেন নারায়ণগঞ্জে ওনার বাসা থেকে। আমি তখন 8ম শ্রেণীতে ভর্তি হই। তারপর ওখান থেকে আমি মাধ্যমিক শিক্ষা শেষ করি বন্দর বিয়ামি ইউনিয়ন হাই স্কুল থেকে। আচ্ছা, কেমন ছিল স্যার সেই স্কুলের জীবন? সেই স্কুলে একটা খুব ভালো একটা বিষয় আমি বলতে চাই যে আমি তো গ্রাম থেকে বড় হয়েছি, তখন তো গ্রামের কালচার আর শহরের কালচার তো এক না। তো আমার অনেক কথার মধ্যে আঞ্চলিকতা ফিরে মানে পেতো আর কি আমার কথার মধ্যে, আচার আচরণে। তো অনেকেই দেখতাম যে আমাকে কেমন ভাবে মিশতে চাইতো না প্রথম যে গ্রাম থেকে আসছে, তো কেমন নাকি আবার নতুন। আমি অনেক এখানে আমরা ওখানে স্থায়ী কেউ নাই, সেই কারণে তখন অনেকভাবেই তখন তারা বোঝার চেষ্টা করলো আমি মানুষটা কেমন কি নাকি। তারপর থেকে আস্তে আস্তে একটা আমার পড়াশোনার কারণে আমি তখন ওখানে ভালো করা শুরু করলাম। আমার রোল ছিল 104 থেকে আমি এইটে বৃত্তি পাই ট্যালেন্ট পুলে, আমি ফার্স্ট হয়ে এইটের ফাইনাল রেজাল্টে। তারপর থেকে আমি ধারাবাহিকভাবেই সবার নজরকারী এবং সবাই আমাকে যেখানে ফার্স্ট সেকেন্ড হতো তারা পিছিয়ে গেল, আমাকে একটু ঈর্ষা শুরু করলো। তা আমি তখন হাল ছাড়তাম না যে না, আমাকে যে করে হোক মানে সবার সাথে পজিশন ধরে রাখতে হবে। এবং আমার সেটাই এটা সবার সাথে তখন চেষ্টা করছিলাম যে না, আমাকে খাপ খাইয়ে কিভাবে চলা যায়, সামনে এগিয়ে যাওয়া যায়। আসলে স্যার মেধার যে আলো এটা কখনো আসলে ঢেকে রাখা যায় না, ঠিক আছে। এবং এর সূত্র ধরে আপনি সকলের প্রিয় হয়ে উঠলেন। কলেজ জীবনটা শুনতে চাই, তারপরে কলেজ জীবন শুরু হলো। কলেজ জীবন তো আমি আসলে একই বাসা থাকার খুব সমস্যা। তখন দেখলাম যে আমি নটরডেমে প্রথম চান্স পাই। ওখানে নটরডেমে যেহেতু অবস্থা ছিল না ভালো, তখন আমি সরকারি বিজ্ঞান কলেজে আসি, ওখানে ভর্তি হই। ওখানে হোস্টেলে ছিলাম। হোস্টেল লাইফটা ছিল বেশ ভালো, পাশে ছিল হোলি ক্রস কলেজ। তো ওখানে তো একটা ব্যস্ততম এলাকা, আশেপাশে সবকিছুই আনন্দ ছন্দ সিনেমা হল ছিল, মাঝে মাঝে ওখানে ছবি দেখতে যেতাম, হাতের কাছে সবকিছু ছিল, বেশ উপভোগ করতাম। গ্রামের একটা সহজ সরল মেধাবী ছেলে যার মেধার জাদুতে সবাইকে মুগ্ধ করছিল, অনেক বন্ধু হচ্ছিল। তারপর কলেজ জীবন শুরু হলো। বলছিলেন যে কলেজ জীবনটা 2 বছরের, খুবই ছোট্ট সময়, কেমন ছিল? কলেজ জীবনটা তো উপভোগ, হলে থাকলে তো আসলে আগে তো হলে ছিলাম না, হঠাৎ করে হলে আসলাম মাধ্যমিক শিক্ষা শেষ করার পর উচ্চ মাধ্যমিকে। তখন হলে অনেক মানে দেখলাম যে গ্রামে গঞ্জে আমার সহকর্মীরা ম্যাক্সিমামই গ্রামে গঞ্জে থেকে আসা, তো তাদের সাথে বেশ মিশে গেলাম। তখন হলে আসলে অনেক ওই যে আনন্দ ছন্দ সিনেমা হল পাশে ছিল, মাঝে মাঝে দল বেঁধে সিনেমা দেখতে যেতাম, পড়াশোনা করতাম। তো সব মিলিয়ে হলের এই যে 2 বছরে আমি বলবো যে খুব সুন্দরভাবে কাটিয়েছি এবং আমার ভালোই লেগেছে। এখন পর্যন্ত হলের একটা অ্যালামনি অ্যাসোসিয়েশনে আমরা করেছি, সেটাতে যাই, বিভিন্ন ধরনের গেট টুগেদার করি, আমরা পিকনিক টিকনিক বিভিন্ন আউটিং করি। তা আমি বলবো যে হলের জীবনটা বা আমার উচ্চ মাধ্যমিক শিক্ষার যে কালটা আমার কাছে ভালোই লেগেছে। গ্রামকে মিস করতেন স্যার? গ্রাম তো সবসময়, এটা তো জীবনের শেষ অবধি পর্যন্ত যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত গ্রাম তো মিস করবে। কারণ গ্রামে যে বড় হওয়া, গ্রামের যে স্মৃতি, সেটা তো ভোলার না, সেটা তো কখনো একজন মানুষ হিসেবে কখনো সম্ভব না এটা ভোলা। স্যার বিজ্ঞান বিষয়ে আগ্রহটা কি সেটা ছোটবেলা থেকেই ছিল? মানে আমি এসএসসি ইন্টারমিডিয়েটের পরে আপনার বুয়েট জীবন নিয়ে যদি জানতে চাই। আসলে তখন বুয়েট সম্পর্কে, যেহেতু আমি গ্রাম থেকে আসছি, বুয়েট সম্পর্কে জানতাম না অনেস্টলি স্পিকিং। তখন দেখলাম যে কলেজ থেকে বুয়েট সম্পর্কে জানা শুরু করলাম। তো বুয়েটের একটা ফেম শুনে আশেপাশে আত্মীয় স্বজন পারিপার্শ্ব সব শুনে আর কি বললো যে বুয়েট মনে হয় একটা স্বপ্নের প্রতিষ্ঠান। তখন আমি কিন্তু বায়োলজি নেই, মেডিকেলের পরীক্ষাটা কোনো আগ্রহ আসে নাই। তখন বুয়েটে আমার যে বই টিকতেই হবে যে করে হোক, যেহেতু বায়োলজি নিয়ে পড়ি নাই চতুর্থ বিষয় হিসাবে, আমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল। তো সেই কারণে আর আমার একটাই সুযোগ, বুয়েট ছাড়া আর নাহলে ঢাকা ইউনিভার্সিটি জেনারেল সাবজেক্টে পড়তে হবে। তখন বুয়েটের এই ব্র্যান্ডিং শুনে উদ্বুদ্ধ হই এবং প্রাণপণ চেষ্টা করি ওখানে চান্স পেতে হবে। তো ভাগ্যক্রমে সেখানে চান্স পাই, পড়ি। এই আর বিজ্ঞানের প্রতি তো আগে থেকে একটা নেশা ছিল, যে অনিসন্দেহ একটা মনোভাব
তো এখনো আছে, সবসময় থাকবে বিজ্ঞানী মানুষ হিসাবে। আর বিজ্ঞানের প্রথম বিষয়টা হলো কোশ্চেন করতে হবে এবং শিকার অ্যাটিটিউডটা থাকতে হবে, তখনই অনেক কিছু শেখার আগ্রহ জাগে এবং অনেক কিছু শেখা যায়। তারপর স্বপ্নের প্রতিষ্ঠানে আপনার পদচারণা শুরু হলো। জি, কেমন ছিল স্যার সেই সময়কার বুয়েট? সেই সময়কার বুয়েট বলতে গেলে আমি বলবো যে এখনকার যে বুয়েট আর আগের দিনের বুয়েটের অনেক তফাৎ। আগে আমরা তো আসলে বুয়েটে একটা বড় ধরনের একটা বৈচিত্র্য আছে, যে একটা যে আমরা সব ডিপার্টমেন্ট একসাথে ক্লাস শুরু হয়, আবার একসাথে পরীক্ষা শুরু হয়। আমাদের যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এক এক ডিপার্টমেন্ট এক এক সময় হয়, এতে হলের মধ্যে পড়াশোনার একটা ভালো ধরনের বিঘ্ন ঘটে। কিন্তু আর একই সময় যদি এই সব ডিপার্টমেন্টের ক্লাস শুরু হয়, পরীক্ষা হয়, তাহলে কিন্তু একই রকমের আমরা কেমিস্ট্রিতে বা এনভায়রনমেন্টে পড়তে পারি, এগুলো কোনো সমস্যা হয় না। কারণ সবাই ব্যস্ত থাকে সিরিয়াসলি পরীক্ষার জন্য, কেউ যখন আনন্দ করবে সবাই একই সময় আনন্দ করে। তো এই কারণে আমাদের বইটা আমরা খুব হলে, আমি তো অবশ্যই হলে থাকতাম, তো হলের লাইফটাও বইতে আমি বলবো যে কলেজের চেয়ে আরও বেশি ভালো লেগেছিল। কারণ অনেক সময় আমার বইটার যে অনেক সময় খাওয়া দাওয়া নিয়ে একটা অভিযোগ করতো, যেহেতু হলে থাকতাম। তখন আমরা ভাবলাম যে অনেকে খুব ভালো ভালো মানে আমাদের যে মেস সিস্টেম ছিল, হলের যে ডাইনিং সিস্টেম, খুব ভালোভাবে খাওয়া দাওয়া খুব একটা, মাঝে মাঝে দেখতাম যে কোয়ালিটি অনেক ধরনের ডাউন ছিল। তখন আমরা কিন্তু একসময় মেসের দায়িত্ব নিচ্ছি, যে না, মেস দায়িত্ব নিয়ে আমরা এমন সময় আছে 20 প্রকারের মানে আমরা খাবার দাবার সরবরাহ করছি সবার জন্য। এতে কিন্তু অনেক ধরনের কম্পিটিশন একটা তৈরি হয়েছিল একসময়, যে কোন মেস ম্যানেজার কোন ভালো খাওয়াতে পারবে এবং এতে উৎসাহ দেওয়া। তা আমরা একটা প্রচলন করেছিলাম। যদিও অন্যান্য ইউনিভার্সিটির হলের তুলনায় ডাইনিং এর তুলনায় আমাদের ডাইনিংটা অনেকটা ভালো ছিল, তারপরেও আমরা ভালো করার চেষ্টা করেছি। এবং আমাদের সময় খুব কনসার্ট হতো, অনেক কনসার্ট হতো। এমন কোনো ব্র্যান্ড, তখন তো ব্র্যান্ডের খুবই স্বর্ণযুগ বলা ছিল ওই সময়টা, 1995 সময়। আমাদের এমন কোনো মানে অনুষ্ঠান, মানে প্রতি সপ্তাহে বলেন, নবীন বরণ বলেন, যে কোনো একটা মানে বলবো রাজনৈতিক কর্মকাণ্ডের অভিষেক অনুষ্ঠান, আমাদের অভিষেক বিভিন্ন কিছুতে মানে আমাদের সেশন জট পেয়েছিলেন। আমরা সেশন প্রথমেই আমরা 1 বছরের মতো আমরা 88-এ পাস করি। 89-এর ডিসেম্বরে, 9 ডিসেম্বরে আমরা তখন বুয়েটের ক্লাস শুরু করা হয়। তো প্রায় এখানে অনেক দিন আমরা 1 বছরের মতো সেশন জটে আমরা ভুগি। তারপরে তো পাস করতেও সেশন জটে, কারণ আন্দোলন ছিল, রাজনৈতিক আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলনে আমরা অনেক পিছিয়ে 95-এ আমরা পাস করি। তারপরে তো পাস করি, প্রথম আমি বিদেশে আমি আবেদন করি। আসলে যখন আমি ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছিলাম, তখনই আমি বৃত্তির জন্য আবেদন করি, মাস্টার্স করার জন্য জাপানে। তখনই আমি ফরচুনেটলি আমি প্রথম, আমাদের 510 জন স্টুডেন্ট থাকে, সব মিলে আমরা একসাথে যখন, এখন তো 1200-র মতো সম্ভবত এখন যে টোটাল শিক্ষার্থী ভর্তি হয়, আর আমাদের সময় ছিল 510 জন। 510 জনের মধ্যে আমি প্রথম বিদেশে যাই পড়াশোনা করার জন্য মাস্টার্সে। আর এই তো বুয়েট, আসলে বলবো যে বুয়েটের যে আগে যে ছিল শাসন ছিল শিক্ষকদের, এই শাসনটা খুব মনে রাখার মতো। অনেক ধরনের অনেক আমরা বলবো দিকপাল শিক্ষক ছিলেন, তাদেরকে আমরা খুবই শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, তারা আমাদের পড়াতেন। কোন শিক্ষক কি স্যার আপনার জীবনে মেন্টর হিসেবে কাজ করেছে, যে আপনাকে গাইড করেছে, বা যার কথা মতো আসলে আপনি নিজের জীবনকে সাজাতে চেয়েছেন? এখানে অনেক শিক্ষকের সাথে আমি খুব সম্পৃক্ত ছিলাম। আমি 3rd ইয়ার থাকতে গবেষণায় সম্পৃক্ত ছিলাম। অনেক টিচার খুব কাছে নিয়ে গিয়েছিল আমাকে, মানে বলা চলে যে আমি একদম ফ্যামিলির সাথে মিশে গিয়েছিলাম, এক শিক্ষকের সাথে, পরিবারের সাথে। তো ওখানে 3rd ইয়ার থাকতে আমি গবেষণা শুরু করি এবং স্যারের সাথে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ধরনের অনুসন্ধান গবেষণা বিভিন্ন ধরনের থেকে শুরু করার ফলেই কিন্তু আমি আবেদন যখন করি, আমি প্রথম আবেদনই আমি মন বসুতে আমি বাইরে বিদেশে যাওয়ার সুযোগ পাই। স্যার, বাইরের জীবনের পড়াশোনা নিয়ে যদি জানতে চাই, আপনি মাস্টার্স করতে গেলেন জাপানে। জি, সেখানে কত বছর লাগলো? 2 বছর নাকি 2 বছর মাস্টার্স, আর পিএইচডি হলো 3 বছর। সব মিলে আমি 5 বছরের আমি স্নাতকোত্তর পড়াশোনা করি জাপানে। আমি এখানে একটা বিষয় যে সাগা ইউনিভার্সিটিতে আমি, যদিও এনরোলমেন্ট ছিল সাগা ইউনিভার্সিটি, এটা ছিল উত্তরে, আর আমি গবেষণা করি জাপান পরমাণু শক্তি সংস্থা একটা আছে, যেটা খুব প্রিমিয়ার সংস্থা, ওখানকার হাইলি মানে অ্যাডভান্সড অ্যাটমিক ফিল্ডের জন্য। তো ওই জাপানের পরমাণু
শক্তি সংস্থাতে এখানে টোকিওর কাছাকাছি এটা অবস্থিত। তো এখানে আমি আমার গবেষণাটা করি আর কি। এবং স্যার আপনার গবেষণার বিষয় ছিল আধুনিক পারমাণবিক চুল্লির নিরাপদ শীতলীকরণ প্রযুক্তি উদ্ভাবন। এটা যদি আমরা একটু ছোট্ট করে একটু আপনি যদি আমাদেরকে বুঝিয়ে বলেন স্যার। এটা হলো যে যে পারমাণবিক চুল্লির মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হলো অনেক মানে খুব অল্প সময়ে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। তাপটা বর্জন করার জন্য একটা সিস্টেম তৈরিটা হলো সবচেয়ে বড় মানে দক্ষ সিস্টেম তৈরি করা। তো যত দক্ষ হবে ততই এই পারমাণবিক চুল্লিটা নিরাপদে চালনা করতে পারবো এবং এটা লং টাইম নিরাপদে এটা চালনা করতে সুবিধা হবে। তখন ওই কীভাবে যে মানে উন্নত শীতলীকরণ ব্যবস্থা তৈরি করা নিয়েছিল আমার মেন চ্যালেঞ্জ নতুন পরমাণু চুল্লির উদ্ভাবনের ক্ষেত্রে। যেগুলি বাণিজ্যিকভাবে আছে সেগুলির জন্য না, নতুন পরমাণু চুল্লি ছিল আমার মেইন আমার গবেষণা ক্ষেত্র। তো এই নতুনটা হলো অ্যাক্সিলারেটর রিঅ্যাক্টর, অনেকে হয়তো বুঝবে না এটা ইংরেজি বা, তো ওইটার ক্ষেত্রে যে হিট তৈরি হয় অল্প জায়গা হিউজ পরিমাণ হিট তৈরি হয়, তো হিটটা কীভাবে সরাতে পারবো দ্রুত, সেটা ছিল আমার গবেষণা ফসল। তো ওইটাই প্রথম রিঅ্যাক্টরটা তৈরি হচ্ছিল কনসেপচুয়ালি। তো ওটা এক্সপেরিমেন্ট করি, অনেক ধরনের সিমুলেশন করি। তো ওগুলি থেকে যে কুলিং চ্যানেলটা শেষ পর্যন্ত ফাইনালি আমরা অনেক গবেষণার ফলে যেটা ডেভেলপ করলাম সেটা ওই চুল্লি তৈরিতে কাজে লাগছে, এখনো চলতেছে এবং অন্যান্য দেশেও কিন্তু এই কুলিং চ্যানেলটা মানে ইন্ট্রোডিউস করেছে, ব্যবহার করেছে যাতে এটা নিরাপদে পরিচালনা করার জন্য। আচ্ছা, কোন কোন দেশে স্যার আমরা যদি ছোট ছোট করে শুনি আপনার এইটা ইউরোপের রোমানিয়াতে আছে এবং জাপানতে ইসেলফ কয়েকটা জায়গায় এটা করেছে। আর এই ধরনের রিঅ্যাক্টর কিন্তু ইন্ডিয়াতেও আছে যে অ্যাক্সিলারেটর ডিভাইস সিস্টেম। তো আমি বলবো যে ইউরোপের অনেক দেশ, আমেরিকাতেও কিন্তু প্রত্যেকের কুলিং চ্যানেল কিছুটা ডেভিয়েশন যার যার কান্ট্রির আছে, যে কিন্তু মেইনলি যে কনসেপ্টটা আমরা দিয়েছি সেটার থেকে কেন্দ্র করে অনেক ধরনের উদ্ভাবন করেছে যেটাকে কেন্দ্র করে। তো এটা সব দেশে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে, জাপানে আছে, চায়না, কোরিয়া, সব দেশে এই রিঅ্যাক্টর এখন ভবিষ্যতে বাণিজ্যিকরণ করানোর জন্য খুবই ব্যাপকভাবে প্রচেষ্টা চালাচ্ছে যাতে এটা বাণিজ্যিকরণ কাজে আসে, শীঘ্রই বাণিজ্যিকরণ ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু এখন গবেষণা খুব দ্রুত চলছে, গভীরভাবে গবেষণা চলছে যে মানব কল্যাণের বিভিন্ন ক্যান্সার নিরাময়ের জন্য বা বিভিন্ন ঘটন প্রণালী বিশ্লেষণ করার জন্য অনেক ধরনের ওখানে গবেষণা চলছে। এই রিঅ্যাক্টর যে আমরা প্রথম যে কাজ করেছিলাম সেই 1996 সালে। স্যার আপনি মানে আমি একটু জানতে চাই যে কোন বিষয় থেকে আসলে আপনি এই বিষয়ে গবেষণার বিষয়ে আপনি অনুপ্রাণিত হলেন? এটা কি আপনার কোনো শিক্ষক, যেটি বলছিলাম যে গাইড করেছেন, এরকম কোনো বিষয় নাকি সম্পূর্ণ নিজের কোনো ব্যক্তিগত আগ্রহ ছিল কিনা? এটা তো একটা বলবো যে তাপীয় বিদ্যা প্রবলেম, যেটা আমি বললাম যে তাপকে বর্জন করা যায় দক্ষভাবে, পরিবেশের বাহিরে নেওয়া যায় যাতে মেটেরিয়ালটা মানে টেকসই হয়, এটা যাতে বিপর্যয় না ঘটে। তো এই বিষয়টা যখন আমি দেখলাম যে এটা তো পরমাণু ক্ষেত্রে বেশিরভাগ এটা প্রয়োগ করার ক্ষেত্র, তখন আমি ভাবলাম যে দেশে যেহেতু আমাদের দেশে, তখন আমি পরমাণু শক্তি কমিশনের সাথে অনেকের পরিচয় ছিল আমার। আমি ওখানে যখন ওই জাপান পরমাণু শক্তি কমিশনে যখন আমি গবেষণা করছিলাম, ওখানে তখন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে অনেকে সায়েন্টিস্টরা ওখানে যেতেন। তাদের সাথে আমার অনেক ধরনের আলোচনা হতো, তারা কি কাজ করে না করে বা এটা কি সম্ভাবনা। তখনই আমি ভাবলাম যে না, আমার তো সরাসরি এটা প্রয়োগ করার ক্ষেত্র হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। তখনই আমি দেশে এসে আমি দেশে যাব এবং পরমাণু শক্তি কমিশনে আমার একটা ইচ্ছা আছে, যদি সুযোগ পাই ওখানে চাকরি করব এবং এই ধরনের যে গবেষণা করেছি তার সরাসরি অত প্রয়োগের ব্যবস্থা করা বা ওখানে আরও অন্য কোনো কাজে যদি আমি সম্পৃক্ত হতে পারি, হয়তো দেশকে কিছু দিতে পারবো। এই প্রত্যয় নিয়ে কিন্তু আমি দেশে। সেটা তো 3 সালের কথা বোধহয়, 2003 সালের কথা। জি। কেমন ছিল আসলে শুরুটা, ওখানে কাজ করার যে অভিজ্ঞতা? প্রথম একটা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারে একটা গবেষণা চুল্লি আছে, তা ওটা হলো মেইন হার্ট গবেষণা চুল্লি, মানে এটা রিঅ্যাক্টর একটা চুল্লি, মানে প্রকৃত চুল্লি। তো ওই চুল্লিতে আমি প্রথম কাজ করার সুযোগ পাই। তো ওখানে থেকে হাতে কলমে আরও, যেহেতু আগে তত্ত্বটা বেশি ছিল, তারপর আমার হাতে কলমে শেখার সুযোগটা আরও বেশি বাড়ে যখন আমি কর্মক্ষেত্রে ওখানে প্রবেশ করি এবং চুল্লিতেই, এটা বলে গবেষণা চুল্লি, ওই গবেষণা চুল্লিতে কাজ করার ফলে আমার আরও উৎসাহ বাড়ে এবং আমার আত্মবিশ্বাস বাড়ে। যে আপনি স্কলারশিপ নিয়ে চলে গেলেন জাপানে, মাস্টার্স করলেন, একই সঙ্গে আপনি পিএইচডিও করলেন,
সেখানে তো ছোট করে কাজও করেছেন আপনি, সেই একই প্রতিষ্ঠানের আন্ডারে, যদি ভুল না হয়। কোথায় করলেন স্যার? সেটা জাপান পরমাণু শক্তি সংস্থা, আচ্ছা। সবচেয়ে বড় মানে নিউক্লিয়ার ফিল্ডে সবচেয়ে বড় মানে বলবো যে বোদ্ধা প্রতিষ্ঠান। তো সেখানে আমি গবেষণা করি আমার মাস্টার্সের ক্ষেত্র, পিএইচডির ক্ষেত্র। তো সেই ক্ষেত্রেই আমার আসলে পরমাণু প্রযুক্তির প্রতি আমার সেই দুর্বলতা তৈরি হয়, আগ্রহ তৈরি হয়। তখনই আমি তারপরে তো দেশে আসলাম 2003 সালে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করলাম এবং পরমাণু গবেষণা চুল্লিতে কাজ করার সুযোগ পেলাম। তো সেখান থেকে আস্তে আস্তে আমাদের ওই চুল্লি চালনা, রক্ষণাবেক্ষণ, ট্রেনিং দেওয়া মানুষকে যে চুল্লি কীভাবে চালাইতে হয়, তখন এই কাজগুলি করি। এবং নিরাপত্তা যে জাপান থেকে যে আমার যে মাস্টার্স পিএইচডি যে আমার গবেষণালব্ধ যে ফলাফল ছিল বা অভিজ্ঞতা ছিল, তো সেই অনুযায়ী সে আমার এই গবেষণা চুল্লিতেও আমি সেই ধরনের নিরাপত্তাকে উন্নতিকরণের জন্য, এবং ওখানে কিছু ধরনের দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা সমাধানেও আমার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি অনেক মোটামুটি ভালো একটা সমাধান আমি দেই। তখন যে দুর্ঘটনা ঘটেছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনস্থ পরমাণু শক্তি গবেষণা চুল্লিতে, তা আমার কাছে ওইটা একটা বড় ধরনের প্রাপ্তি, যে দেখলাম যে এটা নিয়ে বেশ বড় ধরনের একটা আর্থিক প্লাস সময়ের একটা বড় ধরনের জটিলতা পড়ছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। তখন আমার কাছে আমি একটা চিন্তা করে তখন দেখলাম যে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করা যায়। তখন আমি সমস্যার সমাধানটা করি, যে ওখানকার যে আইসো2 প্রোডাকশন করা হয়, ওই প্রোডাকশনের ক্ষেত্রে যে একটা টিউবটা স্টাক হয়ে গেছিল ওভার হিটিংয়ে, ওই হিটিং থেকে একই যেহেতু আমি হিট ট্রান্সফার বা তাপবিদ্যা নিয়ে কাজ করি, তখন ওইটা নিয়ে আমি খুব গভীরভাবে বিশ্লেষণ করি, একটা এক্সপেরিমেন্ট করি, প্লাস সিমুলেশনও করি, করার পরে তারপর অনেক ধরনের এটার সমাধান দেই। এখন আর সেটা নিরাপদে চলছে। তো এখন আমার ভালো লাগছে যে আমার যে মাস্টার্স পিএইচডির সময় বা অন্যান্য যে আমার নিজে আগ্রহ কারণ অভিজ্ঞতার কারণে যে অভিজ্ঞতা লব্ধ ফলাফলের মাধ্যমে আমি কমিশনকে সরাসরি একটা সমাধান দিতে পেরেছি, এবং এটা একটা সাশ্রয় এবং টেকসই সমাধান হিসাবে বিবেচিত এখনো এটা চলছে, এবং সেইভাবে এখনো পর্যন্ত চলছে। এবং আপনি আবারও জাপান গিয়েছিলেন? আবার পরমাণু শক্তি কমিশনের চাকরিগত অবস্থায় তখন আবার পোস্টডক করতে যাই। তখন আগে যে আমি মাস্টার্স পিএইচডি যেই ডিপার্টমেন্টে করেছিলাম, সেই ডিপার্টমেন্ট না করে আমি আরেকটা ডিপার্টমেন্টে, যেখানে সেফটি নিয়ে কাজ করে, পরমাণু চুল্লি সেফটি সেন্টার একটা আছে, ওই সেফটি সেন্টারে তখন কাজ করে এক বছরের মতো কাজ করে আবার দেশে ফিরে আবার সেখানে জয়েন করি। আচ্ছা স্যার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আপনার ভূমিকা রয়েছে, সেখানে কখন জয়েন করলেন? সেখানে সরাসরি জয়েন না, যেহেতু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে এটা ব্যবস্থাপনা হচ্ছে, সবকিছু দেখভাল হচ্ছে। তা আমি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ একদিক দিয়ে, প্লাস আমার পুরোপুরি রিয়েক্টর রিলেটেড, তখনই আমি বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত হই, যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হিসাবে বা সেফটি ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ইস্যু রূপপুরের ক্ষেত্রে, যে মানুষ সেফটি নিয়ে সবাই চিন্তা করে যে কোন ধরনের চুল্লি বা কী ধরনের টাইপের। তো এগুলো নিয়ে আগে আমার অনেক ধরনের আগ্রহ ছিল। বাংলাদেশ তখন আলোচনা চলছিল যে আসলে রূপপুরের ইস্যুটা তো সেই 61 থেকেই পূর্ব পাকিস্তান থাকতে সময় রূপপুরের জায়গাটা নির্বাচিত হয়, এবং বহু দেশই এটার জন্য ফিজিবিলিটি স্টাডি করে এবং প্রস্তাব দেয় বিভিন্নভাবে। কখন এটা প্রস্তাব বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়নি সরকার কর্তৃক। পরে 2009-10 সালের দিকে এটা প্রচণ্ডভাবে আগাতে থাকে, তখন সরকার সিদ্ধান্ত নেয় যে রূপপুরে পারমাণবিক প্রকল্প নিবে এবং এটা বাস্তবায়ন করবে। তখন আমি কমিশনে চাকরি করি, তখন বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত হই। অন্তর্ভুক্ত হওয়ার ফলে তখন আমার যে এরিয়াগুলোতে আমি অনেকভাবে চেষ্টা করি যে এটা যাতে বাস্তবায়নে সহায়ক ভূমিকা হয়, কারণ এমনি বাংলাদেশে এই বিষয়ে খুব একটা জানাশোনা মানুষ নাই, এবং প্রথম আমাদের এইটা। তো এই কারণে আমার প্রচেষ্টা ছিল যে এটা কি করে বাস্তবায়নের পথে আমি সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে পারি। তো সব দিক দিয়ে পলিসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কমিউনিকেশন, প্লাস আমি বলবো যে ডকুমেন্টেশন, এইগুলিতে অন্তর্ভুক্ত হই। তো এগুলির বিষয়ে আসলে তখন থেকে আমি আমার রিয়েক্টরের কাজের পাশাপাশি রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে আমি তখন বিভিন্ন
কমিটির মাধ্যমে আমি সম্পৃক্ত হই। স্যার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলা যায় বাংলাদেশের একটা স্বপ্নের একটা বিষয়, কারণ এটা একটা সময় বিদ্যুৎ উৎপাদনে যাবে। বর্তমানে আসলে কি অবস্থায় আছে এটা নিয়ে অনেকের আগ্রহ। হ্যাঁ, বর্তমানে অনেকেই, আমি তো আসলে এটাই আমার মেইন এখন মানে কাজ, যে আমি তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু ডিপার্টমেন্টের শিক্ষক হিসাবে এখানে আছি, আবার আগেও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ছিলাম। তো আমার দায়িত্বটা আসলে দিকদার বেশি, কারণ এই কারণে বেশি যে জনগণকে মানে উদ্বিগ্নবিহীন কীভাবে মানুষকে একটা আস্থা দেওয়া যায়, ধারণা দেওয়া যায় যে পারমাণবিক প্রযুক্তি বাংলাদেশের যে রূপপুরে নির্মাণ করতে যাচ্ছে, পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে, সেক্ষেত্রে মানুষের উদ্বিগ্নতার শেষ নাই। তো আমি এই কারণে অনেকভাবে লেখালেখি করি। প্রথম মানুষের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে করার জন্য প্রথম যে বাধা আসে, সে বাধাটা হলো মানুষের জননিরাপত্তা আর মানুষের সমর্থন। সে সমর্থন তো অনেকে করতে চায় না, তাদেরকে বোঝাতে হয় যে এটা নিরাপত্তা অনেক উন্নত হচ্ছে দিনে দিনে। এখন আর চার্নোবিল ফুকুশিমার মতো সেই ধরনের সেই নিরাপত্তা নাই, অনেক নিরাপত্তা অনেক উন্নত হয়েছে। আর হলো আমরা তখন বুঝালাম যে মানুষকে বিভিন্ন জনসচেতনতা তৈরি করার জন্য কাজ করা শুরু করলাম। প্লাস এটা কীভাবে মানে আই মিন যে এটা বলতে চাচ্ছি যে এটা আমাদের দরকার জ্বালানি সংকট মোকাবেলার জন্য। আরেকটা হলো এটা পরিবেশ বান্ধব, এখানে কোনো গ্রিন হাউস গ্যাস ইমিশন করে না, আপনারা জানেন। এবং আমি আরেকটা জিনিসও দেখেছি যে এটা লং টার্ম, যেহেতু এটা আয়ুষ্কাল 60 থেকে 80 বছর পর্যন্ত এটা চলবে, এক্ষেত্রে এটা সাশ্রয়ী, পরিবেশ বান্ধব। সেই দিক দিয়ে আমাদের জ্বালানি সংকটের থেকে উত্তরণের জন্য পারমাণবিক বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার অভিমত। তো সেই কারণেই কিন্তু আমি তখন এটা জননিরাপত্তার জন্য কাজ করি। এটার প্রযুক্তি নির্বাচনটা কী ধরনের হতে পারে বাংলাদেশের জন্য, সেই বিষয়ে কাজ করি। এখন কাজ করছি এটার যে যদি আমরা জানি যে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, যে ফুকুশিমা চার্নোবিলের প্রযুক্তি কিন্তু 70-এর ডিজাইন, এখন 2014-এর ডিজাইন এখনকার যে আমাদের পাবনাতে বসবে রূপপুরে, তো এটা অনেক উন্নত, অনেক স্তরের নিরাপত্তা বিশিষ্ট। তো সেই ক্ষেত্রে তারপরও ধরতে হয় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে দুর্ঘটনা মোকাবেলার জন্য আশেপাশে বাসিন্দাদেরকে নিরাপত্তা কীভাবে দেওয়া যায়। তো সেই বিষয়টা আমার একজন পিএইচডি স্টুডেন্ট আছে, সেই নিয়ে কাজ করি, এবং আন্ডারগ্রেড একজন স্টুডেন্ট আছে, সেই নিয়ে কাজ করে যে আমাদের এই আবহাওয়ার প্রেক্ষিতে ওই এলাকার আবার জনবসতির উপর নির্ভর করে যে কীভাবে মানুষকে যদি ধরনের দুর্ঘটনা না ঘটেও, যদি কোনো কালবদ্ধে, কারণ আমার ধরছি যে ওই ধরনের হবে না, তারপর একটা প্রস্তুতি নিতে হবে যাতে মানুষ নিরাপত্তা দেওয়ার জন্য। তো সেই বিষয়ে কাজ করছি যাতে কীভাবে আবহাওয়া অনুযায়ী যে মানুষকে কোথায় নিয়ে যেতে হবে, কত দূরে নিরাপদ রাখতে হবে, ওই ধরনের রেডিয়েশনের ঝুঁকি কতটুকু হতে পারে, সেই ধরনের যে ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটা শুরু হওয়ার সাথে সাথে এটা করতে হবে। সেই বিষয়ে কাজ করার শেষ প্রান্তে, এবং আশা করি যে এই কাজটাও সরাসরি রূপপুরের বাস্তবায়নের ক্ষেত্রে খুব অবিচ্ছেদ্য অংশ হিসাবে কাজে লাগবে। স্যার, আপনার জায়গা থেকে আর মানে কেমন সময় লাগতে পারে যদি একটু বলতেন, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার ক্ষেত্রে যে কেমন সময় লাগতে পারে? আমরা একটা সময় দেখেছি দীর্ঘ সময় ধরে খুব ভালোই কাজ হচ্ছিল, মাঝখানে বোধহয় একটা গ্যাপ আছে। সেক্ষেত্রে জনগণ যদি সুফল পেতে চায় কেমন সময় লাগতে পারে? আমরা নর্মালি একটা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাল ধরা হয়, যদি আমরা ধরি প্রথম একটা দেশ হিসাবে, এটা 6 থেকে 8 বছর। তো আমাদের কিন্তু 2017 সালে প্রথম চুল্লিটার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। তো সেই তুলনায় কিন্তু আমরা 8 বছর অধিক সময় একটু চলে আসছে। তা আমার মনে হয় সর্বোচ্চ আমরা 10 বছরের মতো সময় দেওয়া উচিত, আমাদের এর বেশি বাইরে যাওয়া উচিত না বলে আমি মনে করি। তা আমি মনে করি যে এখন যে কাজ সম্পূর্ণ দিক দিয়ে যদি বিশ্লেষণ করে দেখি, তা আমার মনে হয় এই বছর শেষের দিকে পারবে বলে মনে হয় না, যদিও তারা বলছে যে প্রকল্প কর্তৃপক্ষ যে এই বছরের শেষ দিকে হয়তো তারা মানে পরীক্ষামূলক চালনা করবে। তা আমার ধারণা হয়তো এই বছর না পারলে আগামী বছর আসা উচিত, কারণ আগামী বছর 9 বছর মতো চলবে। তার মধ্যে এটা তা না হলে আমাদের কিছুটা ঝুঁকির মধ্যে পড়তে হবে, অর্থনৈতিক ঝুঁকি বলতে আমরা আপনাদের মতো
গবেষকদের হাত ধরেই আসলে আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হোক, আমরা সেই প্রত্যাশা রাখি। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ, একটি হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং একই সঙ্গে মেকাট্রনিক্স, দুটো বিভাগ স্থাপনের ক্ষেত্রে আপনার আসলে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। একটু জানতে চাই স্যার, দুটো বিভাগ নিয়ে আপনি কীভাবে যুক্ত হলেন, কোন চিন্তা ভাবনা থেকে আসলো? আসলে আমি তখন 2012 সালে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠা শুরু করলো। তো প্রতিষ্ঠার লোক নিয়ে আমাকে যখন যিনি চেয়ারম্যান ছিলেন ওই স্যার আমাকে বললেন যে পার্ট টাইম খণ্ডকালীনভাবে একটা সেফটির কোর্স পড়ানোর জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টরের। তখন আমি পড়ানোর ফলে আমার একটা উপলব্ধি আসলো যে এটা তো নতুন ডিপার্টমেন্ট। তখন ডিপার্টমেন্টটা শুরু হয়েছে একটা ক্লাসরুম আর একটা অফিস আর একটা মনে হয় ভাড়া করা একটা ক্লাসরুম দিয়ে, এই ছিল আমাদের অবকাঠামো অবস্থা। মাস্টার্স দিয়ে শুরু হয়েছে, আর মানে স্নাতকের যে সিলেবাসটা 1 বছরের ছিল, পুরো 4 বছর সিলেবাসও শুরু করে নাই। তখন আমি দেখলাম যে আসলে আমি তখন অ্যাটমিক এনার্জি কমিশন তো যেহেতু রূপপুর 2010 সালে সিদ্ধান্ত নিয়েছে যে পুরোদমে কাজ শুরু হয়ে গেছে, তা আমি ক্লাস নেওয়া শুরু করলাম 13-র দিকে। তখন আসলে দেখলাম যে ওখানে কোনো শিক্ষক বেশ অভাব। আমি মনে করলাম যে আমার অ্যাটমিক এনার্জি কমিশন থেকে আমার মনে হয় সবচেয়ে ছেড়ে দিয়ে শিক্ষকতায় আসাটাই যুক্তিযুক্ত এবং এটাই সবচেয়ে দরকার এই মুহূর্তে বাংলাদেশের জন্য, দেশের জন্য। তখন আমি ওই অ্যাটমিক এনার্জি কমিশনে, আপনারা জানেন যে তখন কিন্তু আমাদের অ্যাটমিক এনার্জি চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি আমাদের এই শিক্ষকতার তুলনায় কি, কারণ ওখানকার অনেক, আমি স্কেলও উচ্চ স্কেলে চাকরি করতাম তখন। তা ওখানে একটা স্কেলের বিষয় আছে, বেতন অনেক কমে যায় একটা বিষয়। তারপর ওখানে সাদাসিধা একটা শিক্ষকতার জীবন। তাই সেই ভাবলাম যে এটা একটা সম্মানের বিষয়। যাই হোক, আমাকে তরুণ প্রজন্মকে তৈরি করতে হবে। এর উপর নাহলে উপরের আয়ুষ্কাল হবে 100 বছর, চালনা প্লাসের ডিকমিশনিং। এর মধ্যে জনবল না হলে, আমরা পরনির্ভরশীলতা হলে কিন্তু আমাদের অনেক আমরা পিছিয়ে যাব এবং আমাদের অর্থনৈতিক ঝুঁকি বাড়বে। তো সেই ক্ষেত্রে ভাবলাম যেহেতু আমি এই লাইনে আমার সব পড়াশোনা প্লাস 11 বছর তখন আমার অভিজ্ঞতা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে সরাসরি, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে এই অভিজ্ঞতাটা যদি আমি ভবিষ্যৎ তরুণ প্রজন্মের সাথে আমি সম্পৃক্ত থেকে কাজে লাগাতে পারি, তাহলে হয়তো দেশের অনেক দেশের মানে আমি বলবো অনেক কাজে লাগবে সরাসরি। সেই থেকে আমি তখন খণ্ডকালীন থেকে আমি তখন 2014 সালে আমি পূর্ণকালীন সহযোগী অধ্যাপক হিসাবে বিভাগে যোগদান করি। তো জ্যেষ্ঠ অধ্যাপক হিসাবে যোগদানের পর আমি সবার সিনিয়র ছিলাম, আর 2জন প্রভাষক ছিলেন। আমি তখন বিভাগের সিলেবাস থেকে শুরু করে অবকাঠামো বাড়ানো এবং পদ তৈরি করা, তখন পদও ছিল না, অনেক পদ তৈরি করি এবং কর্মচারী থেকে পদ, শিক্ষক পদ, চ্যালেঞ্জের মধ্য দিয়ে অনেক চ্যালেঞ্জের মধ্যে আমি নতুন দুটো বিভাগ, অন্য বিভাগের প্রসঙ্গটা আসি। তো নিউক্লিয়ারে দেখলাম তখন আমি এটা তৈরি করা, আমার সর্বোচ্চ চেষ্টা হচ্ছিল যে কীভাবে এটাকে একটা ভালো পর্যায়ে নেওয়া যায়, যেহেতু আমরা বলতে গেলে শূন্য পর্যায় থেকে শুরু করা। আমার নতুন, আমি যেহেতু নিউক্লিয়ারের আমার অস্থিমজ্জায় নিহিত নিউক্লিয়ার। তো নিউক্লিয়ার দেখলাম যে নিউক্লিয়ার তো আসলে আরেকটা চ্যালেঞ্জ আছে যে রেডিয়েশন আছে, ওটাকে মানে কন্ট্রোল করতে গেলে অটোমেশন প্রয়োজন। এবং যেহেতু তেজস্ক্রিয় তো দেখা যায় না, অনুভবও করা যায় না, অদৃশ্যভাবে মানুষের দেহে ঢুকে এবং মানুষকে ক্ষতি করে, ক্যান্সারের কারণ হয়। তো যে সোর্সগুলো এগুলো বা রিঅ্যাক্টর চালানো সবগুলি কিন্তু মানে মানুষের ডিপেন্ডেন্সিতে কমানো উচিত এবং অটোমেশনটা বা প্রযুক্তি নির্ভরটাই বেশি নিরাপদ এবং এটা সাশ্রয়ী একদিক দিয়ে। তখন চিন্তা করলাম যে আমি যখন জাপানে পড়াশোনা করি তখনই মেকাট্রনিক্স নিয়ে, যে নিউক্লিয়ার মেকাট্রনিক্স একটা দারুণ একটা চমৎকার কম্বিনেশন হতে পারে। তো এই জন্য আমি তখন ভাবতেছিলাম যে মেকাট্রনিক্স তো বাংলাদেশে তো অনেকে জানে না, এইটা কীভাবে করা যায়, চালু করা যায়, বা এটা কীভাবে মানুষকে শেখানো যায় বা মানুষকে ধারণা দেওয়া যায়, সেটার জন্য তখন আমি মেকাট্রনিক্স নিয়ে লিখি প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তরে। তখন অনেকে আমার কাছে তখন লেখার ফলে অনেকে পড়ে আমাকে তখন একজনকে অনেক উদ্যোক্তা আমাকে ইউনিভার্সিটির উদ্যোক্তা যারা, তাকে আমি বলে যেটা আমি চালু করতে চাই 2005 সালে। তখন আবার বইটাও আমার আলমা ম্যাটার আমার বইটা আমি চেষ্টা করলাম যে বইটা তো আমার যেহেতু প্রতিষ্ঠান, ওখানে প্রযুক্তির তীর্থস্থান বাংলাদেশের বলা চলে, তো ওখানে যদি চালু হয় তাহলে এটা হয়তো খুব দ্রুত পরিচিতি পাবে, মানুষের খুব একটা বুঝাতে কষ্টসাধ্য হবে না।
তখন আমি বইটা আলোচনা করলাম, বইটা কী কারণে জানি না, তারা প্রথম খুব আগ্রহ দেখালো, তারপর তারা আর এটাকে করলো না, মানে মোটামুটি। তখন আমার বইয়ের এক প্রফেসর আছে, তার সাথে আমি এটা নিয়ে বিভিন্ন আমরা সেমিনার সিম্পোজিয়াম আমরা আলোচনা করি, ওটা মানুষকে ধারণা দেওয়ার জন্য। কারণ আমরা জানলে তো হবে না, লেখালেখি সেমিনার সিম্পোজিয়াম কথা বলা, বিজ্ঞানের যে সেমিনারগুলি ছিল সেগুলিতে আমি যেতাম, কথা বলতাম। তারপরে যে তো আমি 2014-তে জয়েন করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ারের পাশাপাশি তখন আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সর্বোচ্চ কর্তৃপক্ষ আমাকে একবার বলল যে আমি মেকাট্রনিক্স ব্যাপারে আমি তার সাথে আলাপ করার প্রাককালে উনি বললেন আমি তো এটা চালু করতে চাই। তখন বললেন যে আমি তো কাউকে পাচ্ছি না, একদম বাস্তব যে সত্য সেটাই বলতে চাচ্ছি, আমি তো কাউকে পাচ্ছি না, এই যে এই ব্যাপারে তো কেউ জানে না। তো আমার যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে। তো ওই অনুষদে আছে হলো ইলেকট্রিক্যাল, আছে কম্পিউটার, আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো এই কয়েকটা সাবজেক্ট আছে। তখন আমি ভাবলাম যে এই নিউক্লিয়ারটা ওই অনুষদের আন্ডারে করা যেতে পারে, আর ইয়াটা মেকাট্রনিক্সটা। তো স্যারকে আমি সিলেবাসটা দিই, স্যার তখন ওই অনুষদে তখন কিন্তু সবাই অবাক হয়ে গেছে যে সর্বোচ্চ কর্তৃপক্ষ একটা সিলেবাস দিয়ে দিল, আর এটা দিনকে দিছে ওই টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদ দিনকে দিয়েছে যে এটা আমরা দেখেন চালু করা যাওয়ার জন্য কি করার দরকার। উনি তখন টপ ডাউন প্রসেস আগে, তখন অনুষদে খুবই একটা মানে হই হুল্লোড় শুরু হয় যে আমরা তো এটা চাহিদা দিই না, আমরা জানিও না এই বিষয়ে কীভাবে এটা আমরা তো আমি তখন কিন্তু ধরা দিচ্ছি না, কারণ আমি তখন ওখানে নতুন। তখন ভাবলাম যে এটা যদি আমি ধরা দেই বা এটা বলি তখন আমি একটা তোপের মুখে পড়বো, কারণ বলবো যে আমরা এমনি অবকাঠামোর দিক দিয়ে আসলে সীমাবদ্ধতা আছে, আপনি তো জানেন। তারপরে আরেকটা ডিপার্টমেন্ট হঠাৎ করে, তাও আমাদের ফ্যাকাল্টি থেকে কোনো পরামর্শ না, কর্তৃপক্ষ বলছে একটা সিলেবাসও তৈরি করে দিছে। তো এই কারণে আমি আসলে খুব লুকিয়েছিলাম যে আমি এটা বলতে সাহস পাইনি তখন, যে না নিয়ে বিতর্ক হতে পারে, বিতর্ক এড়ানোর জন্য। তখন স্যার তো স্যারের নিজস্ব তার ইয়াতে মানে আগ্রহ প্লাস সিলেবাস পাওয়ার ফলে তখন দিনও শেষ পর্যন্ত তখন আমি সহযোগিতা করি। পরিশেষে অনেক সহযোগিতার ফলেই প্রায় 1 বছর পরে বিষয়টা ওখানকার অ্যাপ্রুভ হয়, সব কিছু হয়। তারপর আমি প্রথম দিক দিয়ে শুরু করার জন্য প্রথম যা প্রয়োজন, যে অবকাঠামো থেকে শুরু করে জনবল নিয়োগ, সিলেবাস সব কিছু তৈরি করে দিই, তখন ডিপার্টমেন্টটা এখানে আসে। তারপর অন্য জায়গাও আমি এটা নিয়ে সহযোগিতা করি পরোক্ষভাবে, যতটুকু আমার সময় অনুযায়ী। কিন্তু একটা হলো যে আমি এটাই ভেবে যে বাংলাদেশ যে ইন্ডাস্ট্রিগুলো যদি অটোমেটিক রান করতে হয় এবং এফিশিয়েন্টলি রান করতে হয়, তাহলে এই মেকাট্রনিক্স ছাড়া সম্ভব হবে না। মেকাট্রনিক্স ও ইলেকট্রিক্যাল মেকানিক্যালের একটা সমন্বয় আধুনিক প্রযুক্তি, এটা নিউক্লিয়ার ক্ষেত্রে খুব ব্যাপকভাবে ব্যবহৃত। আমাদের যেহেতু রেডিয়েশনের ক্ষেত্রে আমরা দূর থেকে কন্ট্রোল করতে হয়, এই ক্ষেত্রে মেকাট্রনিক্স খুব অভূতপূর্ব ভূমিকা রাখছে এবং রাখবে ভবিষ্যতে। তাই আমি ভাবলাম যে আমাকে খালি নিউক্লিয়ারের দিকে আমাকে খালি একটা, এই যে মানুষজন অনেকজন অনেক কিছু করার আগ্রহ থাকে যে দেশের জন্য, ওই আগ্রহটাই আমাকে খুব তাড়িত করেছিল। আমি অন্যরা কি বলবে না বলবে সেটা দিকে আমি তাকাই নাই, অবকাঠামো আছে কি না আছে তা তাকাই নাই, তা বলি নাই, তার দিকে চিন্তা করি নাই। আমি বললাম যে না, দেশের জন্য এই বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ হবে ভবিষ্যতে। তো স্মার্ট টেকনোলজি যদি আমরা ব্যবহার করতে চাই, মেকাট্রনিক্স ছাড়া সম্ভব হবে না। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে বলি, আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশের কথা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চিন্তা করেই কিন্তু আসলে আমি যাই বলুক না কেন এই দেশে এটার প্রচলন শুরু করি, এবং সেই 2005 থেকে আমি বিভিন্নভাবে এটা পরোক্ষভাবে আমি এটাকে চেষ্টা করছি যে কিভাবে অগ্রণী একটা ভূমিকা রেখেছিলেন। এবং যতদিন এই মেকাট্রনিক্স বিভাগ থাকবে ততদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের নাম আমার মনে হয় সবার মধ্যেই থাকবে। স্যার, আমরা একটু জানতে চাই যে এই যে পারমাণবিক নিরাপত্তা বা রেডিয়েশন, এটা নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কি স্যার কোনো কাজ করা হচ্ছে? আমার মেন কাজ হলো যে আমি তো গবেষক মানুষ, এদিক দিয়ে পড়াই। তো নিরাপত্তাটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম শর্ত হলো জননিরাপত্তা নিশ্চিত করা। তো জননিরাপত্তা নিশ্চিত অর্থ হলো কি বোঝায়, যে এটা যদি আমরা যে প্রযুক্তিটা আছে প্রযুক্তিটা যথেষ্ট নিরাপত্তা আছে কিনা, এক প্রযুক্তিটা যদি দৈব কারণে দুর্ঘটনা ঘটে সেটা থেকে কোনো ধরনের রেডিয়েশন বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এগুলি নিশ্চিত করা। আরেকটা হলো
মানুষের মধ্যে কিছু ধারণা থাকে যে পরমাণু বিদ্যুৎ মানে এখান থেকে রেডিয়েশন নিষ্ক্রিয়তা লিকেজ হবে, বাইরে যাবে, মানুষ চরম হুমকির মুখে পড়বে। কিন্তু এটা আমি বলতে পারি যে গবেষক হিসাবে বা এই ফিল্ডের একজন কর্মী হিসাবে বলেন, এটা হলো যদি নিরাপদে প্ল্যান চলে তাহলে আগে প্ল্যান না থাকলেও যে রেডিয়েশন প্রকৃতির যে স্বাভাবিক রেডিয়েশন ছিল সেইটাই কোনো 10% 5% অতিরিক্ত যুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এর মধ্যে লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো মানুষের মধ্যে ধারণা হচ্ছে হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যুক্ত হওয়া মানে রেডিয়েশন মানে অনেক যুক্ত হবে, অনেক পরিবেশে আসবে। আসলে কিন্তু তা না, কারণ এত ধরনের মানে প্রতিরোধ ব্যবস্থা আছে যাতে নিরাপদে চললে তাহলে রেডিয়েশন নিয়ে মানুষের সংখ্যাটা একবারই নাই বলা চলে। কিন্তু মানুষকে এই ধারণা দেওয়ার জন্য আমি লেখালেখি করি সেই আজকে 20 বছর ধরে। লেখালেখি করি। সংখ্যা আছে সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা অনেকটা সময় শুনেছি যে আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যটা সেটা রাশিয়া নিয়ে যাবে। এই ব্যাপারগুলোর ম্যানেজমেন্ট আসলে কি ধরনের হতে পারে? এটা একটা সবচেয়ে বড় মানে কনসার্নিং বিষয়টা হলো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। কারণ সব কিছুই তো বর্জ্য আছে, তাই না? তো যেই জ্বালানি রডগুলো আমরা আনবো রাশিয়া দিবে, তারা আবার এই জ্বালানি রডগুলো ব্যয় করার পর স্প্যান করার পর তারা নিয়ে যাবে। তার মানে এক্ষেত্রে বড় ধরনের যে ঝুঁকিটা ছিল আমাদের স্থানীয়ভাবে ব্যবস্থাপনা করা, সেটা রাশিয়া নিয়ে যাচ্ছে। বড় ধরনের যে রেডিয়েশনের ঝুঁকির যে স্প্যান ফুয়েলগুলো। আরেকটা হলো যেগুলো মাধ্যমিক স্তরের বর্জ্য বা নিম্ন মাধ্যমিক বর্জ্য, যেগুলো চালনা করলে অপারেশন মেইনটেনেন্স করলে এগুলো প্রতিনিয়ত এগুলো উৎপন্ন হবে, সেগুলো ব্যবস্থাপনা আমাদেরকে খুব সতর্কশীল করতে হবে। এবং এগুলো ব্যবস্থাপনা এবং এগুলো ডিসপোজাল বলি, সমাধিকরণ বলি আমরা, সমাধিকরণও খুবই কোথায় করতে হবে সেগুলোকে আমাদেরকে করতে হবে যেহেতু চালু হওয়ার পরে। তো এগুলো আরো 10-15-20 বছরের পরের চিন্তা ভাবনা, যেগুলো কখন খুবই তাড়াতাড়ি শুরু হয়, এগুলো তখন সামনে আসবে। তো এই বিষয়গুলো এখনই গবেষণা, আমরা এগুলো গবেষণাও করি যে বর্জ্য ব্যবস্থাপনাটা কীভাবে হওয়া উচিত, কোথা হওয়া উচিত, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনও করে। তো এগুলি নিয়ে অনেক প্রযুক্তির বিষয় আছে, দিন দিন প্রযুক্তির ব্যাপক পরিবর্তন হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যে একটা মানুষের উদ্বিগ্নতা আছে যে এগুলো কীভাবে এগুলো মানে আকার এবং পরিমাণ কমিয়ে কীভাবে এগুলো সমাধি করতে হবে, সে প্রযুক্তিটাও কিন্তু উন্নত হচ্ছে। তো সেগুলো আশা করি যে কর্তৃপক্ষ আছে, মানুষের যে উদ্বিগ্নতা আছে, সেগুলোকে সামনে রেখে দেশের স্বার্থে এবং এগুলি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যথেষ্ট সচেতন হবেন, যথেষ্ট ব্যবস্থা দিয়ে নেবেন এবং জনগণের জননিরাপত্তার ব্যবস্থাটা নিশ্চিত করবেন। আমরা যেহেতু ইউনিভার্সিটির পক্ষ থেকে, তো আমার দায়িত্ব এগুলিকে জনসচেতনতা করা, সেগুলো আমি সবসময়ই করি, বলি। এবং আমার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমি কিছুদিন আগে রূপপুরে গিয়েছি, মানুষের সাথে অনেক ধরনের মত বিনিময় করেছি। তাদের অনেক মিথস্ক্রিয়া আছে, সেই মিথস্ক্রিয়াগুলো ভাঙানোর যখন চেষ্টা করি তখন তারা বলে যে আমাদের তো এইভাবে কেউ এসেও নাই, বলেও নাই, আপনাদের কাছ থেকে আশ্বস্ত হলাম, তাহলে আমরা এখন আমাদের আর আমরা উদ্বিগ্নতায় থাকবো না। তারপর আরেকটা কথা বলছে তারা, আমি কিছুদিন আগে যখন গিয়েছিলাম, যে আমরা 30 কিলোমিটার পর্যন্ত নিরাপত্তার বিশিষ্ট একটা বিষয় আছে, সব মানুষের সাথে মিশে। তারা মনে করছে যে যখন আমরা বলি যে নিউক্লিয়ারটা, তারা তখন নেতিবাচকভাবে তারা অনেক কিছু বলে। যখন মত বিনিময় করার ফলে যখন তারা একটা অনেক কিছু বুঝতে পারে, জানে, ধারণা পায়, তখন তারা বলে যে না, নিউক্লিয়ার আমাদের দরকার। এবং তারা একথাও বলছে যে ইন্ডিয়া যদি পারে এবং পাকিস্তান যদি নিউক্লিয়ার এত উন্নত হতে পারে, আমরা কেন পারবো না, আমাদের করা উচিত। এটা একটা বড় ধরনের শক্তি দিয়েছে স্থানীয় লোকজন। কারণ স্থানীয় লোকজনের উপর নির্ভর করছে এই এই বিদ্যুৎ কেন্দ্র 100 বছর ধরে কত নিরাপদে চলতে পারবে, কীভাবে নিরাপদে চলবে কি চলবে না, এটা তাদের বিষয়। কারণ তারা কিন্তু রিস্কও নিচ্ছে, একটা সুফলও নিচ্ছে, তাদের উপরেই সব কিছু নির্ভর করছে। তা আমি বলবো যে তাদের জননিরাপত্তার জন্য, তাদের সচেতনতা তৈরি করার জন্য আরোভাবে তাদেরকে সম্পৃক্ত হওয়া প্রয়োজন এবং তাদের সাথে ধারণা দেওয়া প্রয়োজন। তাহলেই আমি বলবো যে বাংলাদেশ একটা দক্ষ, বলবো যে উন্নয়ন পারমাণবিক কর্মসূচিতে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং এটা আরও এগোবে।